আমরা এর পূর্বে আর্থ্রোপড আলোচনা করেছি। আর্থ্রোপড পর্বের অন্তর্গত প্রাণীদের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করেছি। আমরা সাধারণত এটা দেখেছি যে সব থেকে বড় পর্ব বলে বিবেচনা করা হয়ে থাকে। আমরা বলতে পারি যে এই পর্বের অন্তর্গত প্রায় অসংখ্য আমরা জীব অথবা আমরা বলতে পারি অসংখ্য প্রাণী আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তো পাশাপাশি আমরা নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আলোচনা করেছি। আমরা আজকে মোলাস্কা দিয়ে আলোচনা শুরু করব। দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম। আর্থ্রোপডের পর, আর্থ্রোপড ইজ দ্য লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম। আর্থ্রোপডের পর আমরা বলতে পারি যে দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অ্যানিমাল ফাইলাম, অর্থাৎ এটি বলা যেতে পারে যে এটি আর্থ্রোপডের পরে দ্বিতীয় সব থেকে বড় ফাইলাম। মোলাস্ক আর টেরিস্ট্রিয়াল অর অ্যাকোয়াটিক, এরা স্থলজ প্রকৃতিরও হয়ে থাকে এবং আমরা দেখব যে এরা জলজ প্রকৃতিরও হয়ে থাকে। জলজর ক্ষেত্রে আমরা বলতে পারি যে এরা ম্যারাইন অথবা এরা ফ্রেশ ওয়াটার দেখা যেতে পারে, অর্থাৎ সামুদ্রিকও হতে পারে, আবার স্বাদু জলেরও এদের দেখা যায়। দে হ্যাভ অ্যান অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন। তো এটা স্বাভাবিক ব্যাপার, কারণ এদের ক্ষেত্রে আমরা অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাই। দে আর বাইলেটারালি সিমেট্রিক্যাল। আশা করছি এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর পূর্বে আমরা বারবার আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে এই প্রাণী জগতে, অ্যানিমাল কিংডমে সাধারণত নিডারিয়া এবং ইকাইনোডার্মাটা বাদ দিয়ে বাকি সকলের ক্ষেত্রেই বাইলেটারাল সিমেট্রি দেখা যায়। আমরা বলতে পারি ট্রিপ্লোব্লাস্টিক, প্ল্যাটিহেলমিনথেস থেকে শুরু করে ইকাইনোডার্ম এবং কর্ডেট পর্যন্ত সকলের ক্ষেত্রেই এই ট্রিপ্লোব্লাস্টিক এই বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি এবং দে আর সিলোমেট। আমরা বলতে পারি যে বিশেষ করে নিমাটোড বা অ্যাস্কেনমেন্থিস বা নিমাথেনমেন্থিসের পর সকলেই হচ্ছে সিলোমেট, ফলে এরাও সিলোমেট সিলম যুক্ত। বডি ইজ কভার্ড বাই আ ক্যালকেরিয়াস শেল। আমরা আলোচনা করছিলাম যে সাধারণত এদের দেহ একটি খোলক দ্বারা আবৃত, and the body is generally unsegmented. Unsegmented অর্থাৎ দেহ খণ্ডে বিভক্ত নয়। আমরা দেখব যে বডি ইজ জেনারেলি আনসেগমেন্টেড উইথ আ ডিস্টিংক্ট হেড, মাস্কুলার ফুট অ্যান্ড ভিসেরাল হাম্প। একটা আপেল শামুকের যদি উদাহরণ নিয়ে আলোচনা করা যায় তাহলে আমরা দেখব যে তার দেহ তিনটি অংশে বিভক্ত। আমরা সাধারণত বলতে পারি যে মস্তক, মাংসল পথ অর্থাৎ মাস্কুলার ফুট এবং ভিসেরাল হাম্প। ভিসেরাল হাম্প সাধারণত আমরা দেখব আপেল শামুকের ক্ষেত্রে তার দেহটি একটু উঁচু প্রকৃতির। এই উঁচু প্রকৃতির দেহাংশকে সাধারণত আমরা ভিসেরাল হাম্প বলে থাকি। হাম্প, a soft and spongy layer of skin forms a mantle over the visceral hump. এখানে একটু বলে দেওয়া দরকার, আগের দিনও হয়তো বলেছি, আরো একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে এদের দেহের বাইরে আমরা একটি খোলক দেখতে পাই। আমরা দেখব তাকে ক্যালকেরিয়াস শেল বলা হয়। শেল অর্থাৎ খোলক, এবং এই ক্যালকেরিয়াস শেল থেকেই একটি রাসায়নিক পদার্থ নিঃসৃত হয়। সেই রাসায়নিক পদার্থ দ্বারা আমরা বলতে পারি যে তাদের দেহের বাইরে একটি ম্যান্টেল পর্দা গঠিত হয়, অর্থাৎ তাদের দেহের যে খোলক, সেই খোলক থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ থেকেই তাদের দেহের বাইরে একটি পর্দা নির্মিত হয়ে থাকে, যাকে আমরা ম্যান্টেল পর্দা বলি। বলছে যে the spongy layer of skin forms a mantle over the visceral hump. The space between the hump and the mantle cavity in which feather-like gills are present. বলছে ম্যান্টেল এবং স্কিন, বিশেষ করে ভিসেরাল হাম্প, তার মধ্যে যে ফাঁকা স্থান, বাইরের যে পর্দা, ম্যান্টেল পর্দা এবং যে ভিসেরাল হাম্প, দেহের ভিসেরাল হাম্প, তার মধ্যে যে ফাঁকা স্থান, তাকে আমরা ম্যান্টেল ক্যাভিটি বলে থাকি। এই ম্যান্টেল ক্যাভিটির মধ্যে আমরা দেখব ফেদার লাইক গিলস দেখা যায়। দে হ্যাভ রেসপিরেটরি অ্যান্ড এক্সক্রিটরি ফাংশনস। তাদের
আমরা শ্বাসকার্য দেখতে পাই এবং তাদের দেহে রেচনের যে প্রক্রিয়া সেটাও দেখা যায়। The anterior head region has sensory tentacles. আমরা অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সংবেদনশীল টেন্টাকেল কোর্সিকা আমরা দেখতে পাই বিশেষ করে মস্তকের অগ্রভাগে। Anterior head region has sensory tentacles. The mouth contains a file-like rasping organ for feeding called radula. এটা গুরুত্বপূর্ণ, একটু নোট ডাউন করতে হয় এটাকে আলাদা করে। র্যাডুলা আমরা মোলাস্কের ক্ষেত্রে দেখতে পাই এবং র্যাডুলার কাজ কি? র্যাডুলার কাজ হচ্ছে এটি খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে। র্যাডুলা কোথায় থাকে? মোলাস্কের মুখে দেখা যায়, যেটি খাদ্য সংগ্রহ করতে সাহায্য করে। ফাইল লাইক রাস্পিং অর্গান ফর ফিডিং called radula. They are usually dioecious and oviparous with indirect development. ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, তাও একবার বলে দিচ্ছি যে ডায়োসিয়াস অর্থাৎ আমরা বলতে পারি যে স্ত্রী জননতন্ত্র এবং পুং জননতন্ত্র সাধারণত পৃথক দেহে আমরা দেখব উপস্থিত। ওভিপেরাস কথার অর্থ হচ্ছে যে এরা সাধারণত ডিম পাড়ে এবং এদের যে ডেভেলপমেন্ট ইনডাইরেক্ট প্রকৃতি, অর্থাৎ সেরকম লার্ভা দশার উপস্থিতি দেখা যায় না। কিছু উদাহরণ দেওয়া রয়েছে, এই উদাহরণগুলো যেগুলো এনসিইআরটি-তে দেওয়া রয়েছে এগুলো বিশেষ করে গুরুত্বপূর্ণ। এই উদাহরণগুলির বিজ্ঞানসম্মত নাম এবং আমরা দেখব যে এই উদাহরণগুলির সাধারণ নামও রয়েছে। আমরা এরকম প্রশ্নের সম্মুখীনের পূর্বেও হয়েছি, তোমাদের অভিজ্ঞতা রয়েছে যে বিশেষ করে অনেক ধরনের জেলি ফিশ, কাটেল ফিশ এরকম নাম দিয়ে আমাদেরকে বলা হয় যে কোন পর্বের অন্তর্গত। তো একটু এইগুলোকে চিহ্নিত করে নিতে হবে, বিশেষ করে বিভিন্ন ধরনের ফিশ যেগুলো আমরা বলে থাকি অথচ সেগুলো ফিশ নয়। এখানেও যেমন দেখতে পাচ্ছ যে পাইলা মানে অ্যাপেল স্নেল মানে আপেল শামুক, পিঙ্ক টাডা পার্ল অয়েস্টার মানে মুক্ত যেখানে আমরা দেখব যে তৈরি হয়, সেপিয়াকে আমরা কাটেল ফিশ বলি, ঠিক আছে। তাছাড়া ললিগোকে স্কুইড বলা হয়, অক্টোপাস একে ডেভিল ফিশ বলা হয়, অ্যাপ্লাইশিয়া একে সি শিয়ার বলা হয়, ডেন্টালিয়াম একে টাস্ক শেল বলা হয় এবং আমরা দেখব কেটোপ্লোরা কাইটন বলা হয়। কেটোপ্লোরা বই থাকলে একটু বইয়ে দেখে নেবে, আমার পিছনে কেটোপ্লোরা লেখা আছে। কেটোপ্লোরা কাইটন এর সাধারণ নাম হচ্ছে কাইটন। তো একটু দেখো, সময় থাকলে বা সুযোগ হলে যদি মনে হয় যে এই প্রাণীগুলিকে একটু চিহ্নিত করা দরকার, কারণ সকল প্রাণী হয়তো তোমরা দেখোনি, ফলে অভিজ্ঞতাটা তুলনামূলকভাবে যেহেতু একটু কম, তাহলে যদি মনে হয় কখনো যে এই প্রাণীগুলোকে দেখলে ভালো মনে থাকবে, তাহলে সেক্ষেত্রে ইন্টারনেট সার্চ করে একবার দেখে নিতে পারো। ইন্টারনেট সার্চ করে দেখে নিলে হয়তো ভালো মনে থাকতে পারে, তাও সেটা স্বাভাবিকভাবে সময় বা সুযোগের উপর নির্ভরশীল। যাদের সময় রয়েছে তারা অবশ্যই দেখো বা পরে সুযোগ করে আমরা আলোচনা করব বা দেখার চেষ্টা করব। বলছে আপেল শামুক আমরা জানি, পিঙ্ক টাডা বা পার্ল ওয়েস্টার আমরা জানি, সেপিয়াটা অনেককে দেখেছি, ললিগোটাও বলতে পারো যে অনেকের কাছে পরিচিত, অক্টোপাস তো অবশ্যই পরিচিত। বাকি যেগুলো দেখতে পাচ্ছ অ্যাপ্লাইশিয়া, ডেন্টালিয়াম বা কেটোফ্লোরা, বিশেষ করে কাইটন, এগুলো একবার দেখে নিতে পারো, তাহলে হয়তো তোমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি চেষ্টা করেছি কিছু মোলাস তাদের ছবি দেওয়ার। এরকম ছবি ইন্টারনেটে সাধারণত অসংখ্য পাবে, নাম দিয়ে দিয়ে সার্চ করলে পেয়ে যাবে সবই, ঠিক আছে। তো অক্টোপাস, লিম্পেট, স্নেল, কাটেল ফিশ মানে একটু আগেই আমরা দেখলাম যে সেপিয়াকে বলা হয়ে থাকে, স্লাগ, অয়েস্টার ও মোলাস্ক এক প্রকৃতি, স্কুইড মানে ললিগো আমরা দেখলাম বিশেষ করে, মাসেল, ঠিক আছে। এগুলো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কারণ আমি বারবার বলি যে শুধুমাত্র এনসিইআরটি-তে সীমাবদ্ধ থাকলে অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমাদের অসুবিধা হয়।
তো একটু আলাদা করেও পড়তে হয়, আমরা অবশ্যই পড়েছি, আলোচনা করেছি, এবং সময় সুযোগ বুঝে, এবং আমি সকলকেই এই সাজেশন দেব যে পাশাপাশি নিজের টেক্সট বই রেখে সাধারণত একটু দেখতে। একটা জিনিস আমরা লক্ষ্য করলাম প্রথমে মোলাস্কের ক্ষেত্রে, যে এমনকি এটা আর্থ্রোপডের ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে যে এই আর্থ্রোপড এবং মোলাস্ক যদি দেখো, তাহলে এরা বোথ টেরিস্ট্রিয়াল অ্যাজ ওয়েল এজ দে আর অ্যাকুয়াটিক, অর্থাৎ এরা স্থলজ এবং জলজ। তো সেক্ষেত্রে এদের যে শ্বাস অঙ্গ, এদের শ্বাস অঙ্গের বৈচিত্র্য আমরা দেখতে পাই। আগের দিন যখন আর্থ্রোপড আলোচনা করে দেখা গেছে, তো আমরা দেখেছি যে ট্রাকিয়া হতে পারে, যেমন আমরা পতঙ্গ শ্রেণী অন্তর্ভুক্ত জীবেদের ক্ষেত্রে ট্রাকিয়া নামক শ্বাসঙ্গ পেয়ে থাকি, পাশাপাশি বুক গিল, বুক লাং ইত্যাদি এগুলো দেখতে পাই, গিলও পেয়ে থাকি। তো বুঝতেই পারছো যে উভয় স্থলজ এবং জলজ পরিবেশে অভিযোজনের জন্য সকল ব্যবস্থায় রয়েছে। মোলাস্কের ক্ষেত্রেও আমরা প্রথমেই দেখেছি যে দে মে বি টেরিস্ট্রিয়াল অর দে মে বি অ্যাকুয়াটিক, অর্থাৎ স্থলজ এবং উভয় জলজ হতে পারে। তো এটাও মাথায় রাখতে হবে যে এদের ক্ষেত্রেও শ্বাস অঙ্গের বৈচিত্র্য দেখা যায়, অর্থাৎ স্থলজ জীবেদের ক্ষেত্রে সাধারণত আমরা দেখব যে স্থলজ পরিবেশে শ্বাসকার্য জন্য যে অঙ্গের প্রয়োজন সেটা আমরা পেয়ে থাকি। আমরা সাধারণত দেখবো যে জলজ পরিবেশে যে সকল মোলাস্কগুলি বসবাস করে তাদের ক্ষেত্রেও আমরা সাধারণত জলজ পরিবেশে বসবাসকারী যে শ্বাস অঙ্গের প্রয়োজন হয় সেটা দেখতে পাই। বুকগিল, বুকলাং, টেনিডিয়া, টেনিডিয়া তাদের বিশেষ করে শ্বাস অঙ্গ, এইগুলোকে একটু আলাদা করে চিহ্নিত করে নিতে হয়, বা এইভাবে বুঝে যদি একটু মাথায় রেখে যদি পড়ো তাহলে আমার মনে হয় সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা এগিয়ে যাচ্ছি। ইকাইনোডার্মাটা বলতে পারো যে নন কর্ডেটের মধ্যে সব থেকে শেষের যে ফাইলাম আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে ইকাইনোডার্ম। তো আমরা প্রথমে বলবো যে ইকাইনোডার্ম, ডার্ম কথার অর্থ হচ্ছে সাধারণত আমরা বলতে পারি যে দেহ বা দেহ ত্বককে নির্দেশ করছে। ডার্মাটোলজিস্ট তোমরা অনেকেই শুনেছো, স্কিনের ডাক্তারকে ডার্মাটোলজিস্ট বলে। তো দেহের আবরণী বা দেহের বাইরের আবরণী বা আমরা বলতে পারি দেহ ত্বককে সাধারণত ডার্ম বলা হচ্ছে। তো ইকাইনো কথার অর্থ হচ্ছে ইকাইনাস, ইকাইনাস মানে স্পাইনি অর্থাৎ কাঁটা, অর্থাৎ এদের দেহের বাইরের আবরণী সাধারণত কণ্টকযুক্ত, কাঁটাযুক্ত, যার ফলে এদের নাম হচ্ছে ইকাইনোডার্মাটা। These animals have an endoskeleton of calcareous ossicles and hence the name Echinoderm. প্রথমেই বলি ক্যালকেরিয়াস কথাটা আমরা মোলাস্কও দেখলাম, তাদের খোলকটা ক্যালকেরিয়াস শেল বলা হচ্ছে। ক্যালকেরিয়াস বলার কারণ হচ্ছে এটি ক্যালসিয়াম নির্মিত, এই জন্য একে ক্যালকেরিয়াস বলা হয়। তো আমরা ইকাইনোডার্মাটার ক্ষেত্রে তার দেহের আবরণীতে কাঁটা দেখতে পাই, এবং এই কাঁটাগুলো আসলে কি? এই কাঁটাগুলো হচ্ছে এন্ডোস্কেলিটন, অন্তঃকঙ্কাল। আমি আগের দিন এই বিশেষ করে বহিঃকঙ্কাল এবং অন্তঃকঙ্কাল সম্পর্কে একবার বলেছি, আরো একবার বলছি। দেখো বহিঃকঙ্কাল কোনগুলো? আমাদের দেহ যদি দেখি তাহলে বহিঃকঙ্কাল হচ্ছে চুল, নখ, এগুলো হচ্ছে বহিঃকঙ্কাল। অপরদিকে যদি দেখো অন্তঃকঙ্কাল, বিশেষ করে অস্থি যেটা, সেটা আমাদের দেহে অন্তঃকঙ্কাল তন্ত্র গঠন করে। তো এই ইকাইনোডার্মাটার ক্ষেত্রে যে আমরা ক্যালকেরিয়াস অসিকলস অর্থাৎ এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র অস্থির মতো, তাই একে অসিকলস বলা হচ্ছে। ক্ষুদ্র ক্ষুদ্র অস্থি নির্মিত, ক্যালসিয়াম দ্বারা নির্মিত অস্থি, ক্যালকেরিয়াস অসিকলস, এবং এগুলি এন্ডোস্কেলিটন অর্থাৎ এগুলি অন্তঃকঙ্কাল। আমরা বলতে পারি যে all are marine with organ system level of organization. অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কিন্তু এটা মাথায় রাখা দরকার যে ইকাইনোডার্মাটা পর্বের অন্তর্গত সকল প্রাণী হচ্ছে সামুদ্রিক, all are marine with organ system level of organization. The adult echinoderms are radially symmetrical but larva are bilaterally symmetrical. এখানে আমরা একটা বৈচিত্র্য পেয়ে থাকি, এটা একটু মাথায় রাখা দরকার রয়েছে।
আমরা দেখেছিলাম এর পূর্বে বিশেষ করে সিমেট্রি আলোচনা করতে গিয়ে আমরা মনে করলেই দেখব যে নিডারিয়া এবং ইকাইনোডার্মাটার ক্ষেত্রে আমরা সাধারণত রেডিয়াল সিমেট্রি দেখতে পাই, কিন্তু এখানে আলাদা করে এটা বলা আছে যে লার্ভা কিন্তু বাইল্যাটারাল সিমেট্রি। আর যেহেতু তোমাদের হয়তো অভিজ্ঞতা অনেকেরই রয়েছে যে এই ছোট ছোট পার্থক্য গুলোই আমাদের কাছে বিশেষ প্রশ্নের জায়গা হয়ে দাঁড়ায়, ফলে এগুলোকে একটু হাইলাইট করে নেওয়া দরকার আছে। ইকাইনোডার্মাটা ক্ষেত্রে রেডিয়াল সিমেট্রি দেখতে পাই, কিন্তু তাদের লার্ভা দশার ক্ষেত্রে আমরা বাইল্যাটারাল সিমেট্রি দেখতে পাই। বুঝে দে আর ট্রিপ্লোব্লাস্টিক এন্ড সিলোমেট। আশা করছি ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা আগের দিন জেনেছি। বলছে ডাইজেস্টিভ সিস্টেম ইজ কমপ্লিট উইথ মাউথ অন দ্য লোয়ার সাইড। এদের যে মুখ বা বিশেষ করে মুখ ছিদ্র, সেটা সাধারণত আমরা দেখবো যে দেহের অঙ্কীয় তলে অবস্থান করে, অন দ্য লোয়ার সাইড, নিচের দিকে। আর এদের যে অ্যানাস, দ্যাট ইজ অ্যাকচুয়ালি লোকেটেড অন দ্য আপার সাইড, মানে অন দ্য ডরসাল সাইড, পৃষ্ঠীয় তলে পায়ু ছিদ্র এবং অঙ্কীয় তলে সাধারণত মুখ ছিদ্র। ডাইজেস্টিভ সিস্টেম অবশ্যই কমপ্লিট, যেহেতু মুখ ছিদ্র এবং পায়ু ছিদ্র পরস্পরের থেকে পৃথক। ইনকমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম আমরা নিডারিয়ার ক্ষেত্রে আর প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে পেয়ে থাকি। এইটুকু মাথায় রাখলেই হয়ে যায়। বাকি সকলের ক্ষেত্রে আমরা কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখতে পাই, কমপ্লিট গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি দেখতে পাই। বুঝে অ্যান্ড এক্সক্রিটরি সিস্টেম ইজ অ্যাবসেন্ট। এদের ক্ষেত্রে রেচন তন্ত্র অনুপস্থিত। Generally, we can say that sexes are separate. Means we can say that they are dioecious. Dioecious, it means that the male reproductive organ and the female reproductive organs are separated. They are present on different individual. Reproduction is generally sexual in nature. অর্থাৎ যৌন জননের মাধ্যমে সাধারণত জনন সম্পন্ন হয়। ফার্টিলাইজেশন ইজ ইউজুয়ালি এক্সটার্নাল, বহির্নিষেক দেখা যায়, অর্থাৎ দেহের বাইরে নিষেক সম্পন্ন হয়, এক্সটার্নালি ফার্টিলাইজেশন দেখতে পাই। ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট উইথ, আমরা বলতে পারি ফ্রি সুইমিং লার্ভা। ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট আমি একটু আগে হয়তো একটু আমার মাথায় এলো, মোলাস্কের ক্ষেত্রে ইনডাইরেক্ট ডেভেলপমেন্ট দেখেছি, তার মানে তাদের জন্য লার্ভা দশা পেয়ে থাকি, একটু নোট ডাউন করে নেব। মোলাস্কের ক্ষেত্রে লার্ভা দশা দেখা যায়, আমি ভুল করে ইনডাইরেক্ট কে ডাইরেক্ট ভেবে বলে দিচ্ছি। এখানে একটু লক্ষ্য করবে, ডেভেলপমেন্ট ইজ ইনডাইরেক্ট ইভেন ইন ইকাইনোডার্মস। আমরা বলতে পারি ইকাইনোডার্মার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হচ্ছে ইনডাইরেক্ট প্রকৃতি। ইনডাইরেক্ট অর্থাৎ লার্ভা দশা দেখা যায়। লার্ভা দশা অতিক্রম করার মাধ্যমে সাধারণত আমরা বলতে পারি যে এরা পূর্ণাঙ্গ অপত্যে, অ্যাডাল্টে পরিণত হয়। And these larval forms are generally free swimming. They can swim freely. Examples of echinoderms includes Asterias. আমরা বলতে পারি Asterias starfish, এটা খুবই প্রচলিত উদাহরণ, খুব কমন উদাহরণ। Echinoas, sea urchin, Antedon, sea lily, Cucumeria, আমরা বলতে পারি যে সি কিউকাম্বার, সমুদ্র শসা, সি কিউকাম্বার, কিউকিউমেরিয়া, সমুদ্র শসা, সি কিউকাম্বার, অ্যান্ড অফিউরা, ব্রিটেল স্টার। একটু আমি বলে দিই, যেহেতু এনসিইআরটি তে এই উদাহরণগুলো দেওয়া রয়েছে এবং দেখতে পাচ্ছ যে এদের বিজ্ঞানসম্মত নামের পাশাপাশি এদের সাধারণ নাম বলা আছে, উল্লেখ করা আছে, ফলে একটু আমি বলবো, আমি সাজেশন দেব যে একটু মুখস্থ করার প্রয়োজন হলে এগুলোকে মুখস্থ করে নিতে হবে অবশ্যই, কারণ এগুলোই গুরুত্বপূর্ণ। এছাড়া আরো রয়েছে, সব মুখস্থ করা সম্ভব নয়, কিন্তু কোনগুলো করব সেটা আমাকে এনসিইআরটি বলে দিচ্ছে যে এইগুলোই করে আপাতত আমি বলতে পারি এগুলো করে রাখলে মোটামুটি একটু কনফিডেন্স পাওয়া যাবে। ঠিক আছে, এগিয়ে যাচ্ছি, চলে যাব এখানে সাধারণত স্টারফিশ বা বলতে পারো ইকাইনোডার্মাটা পর্বের অন্তর্গত প্রাণীদের কিছু চিত্র, যেটা তোমরা নিজেরাও হয়তো একটু আলাদা করে খুঁজে দেখে নিতে পারো, ফলে আমার মনে হয় না যে অসুবিধা হওয়ার কথা। ঠিক আছে, আমি এটুকু বলতে পারি যারা আমার কাছে বিশেষ করে 9-10 পড়ে গেছো, তো তাদের এই
এটা বুঝতেই পারছো, যারা সাধারণত 9-10 পড়ে গেছো, ঠিক আছে। তো 9-এও আমরা এটা আলোচনা করেছি, 11-এও আমরা আলোচনা করেছি, এবং এটুকু বলতে পারি যে আমরা এর থেকে বেশি অতিরিক্ত আলোচনা করেছি, তাই না? ভেবে দেখো, যেহেতু আমরা টেক্সট বই ধরে 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 আলোচনা করার চেষ্টা করছি, কনসেপ্টটা তখনও দেওয়া হয়েছিল, এবং কনসেপ্টটা বলতে পারো 9-এও যেমন দেওয়া হয়েছে, 11-এও তেমন দেওয়া হয়েছিল। তো একবার রিভিশনের মতো করে যদি দেখে নিই, একটু আরেকবার বুঝে নেওয়ার চেষ্টা করি, তাহলে শেষ মুহূর্তে পড়লে, সেই পদ্ধতিটা অনুসরণ করে পড়লে আমার মনে হয় না বিশেষ অসুবিধা হওয়ার কথা। এবং আমি এটুকু কনফিডেন্ট যে তোমরা যে বৈশিষ্ট্যগুলি এনসিইআরটি তে আমরা আলোচনা করছি, তার থেকে অতিরিক্তই আমরা আলোচনা এর পূর্বে করেছি। কারণ 9-এও সকল বৈশিষ্ট্যই মোটামুটি যেগুলো দেখতে পাচ্ছ আলোচনা করা হয়েছে, 11-এও সকল বৈশিষ্ট্যই আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এগিয়ে যাবো। বলছে হেমিকর্ডাটা, প্রথমেই বলবো যে পূর্বে, ভালো করে শুনে নেব, পূর্বে আমরা বলতে পারি যে এটিকে ফাইলাম কর্ডাটার অন্তর্গত একটা পৃথক সাবফাইলাম রূপে বিবেচনা করা হতো। দেখে নাও, হেমিকর্ডাটা was earlier considered as a subphylum under phylum Chordata। মানে এটা বলে দিয়েছে যে আগে আমরা কর্ডাটার মধ্যে একটা পৃথক সাবফাইলাম তৈরি করে হেমিকর্ডাটা আলোচনা করতাম, কিন্তু বর্তমানে বাট নাও ইট ইজ প্লেসড অ্যাজ আ সেপারেট ফাইলাম, কিন্তু বর্তমানে এটাকে একটা পৃথক ফাইলাম বলে আমরা বিবেচনা করি, পৃথক ফাইলাম বলে বিবেচনা করি, এবং নন কর্ডাটার অন্তর্গত পৃথক ফাইলাম বলে বিবেচনা করি। অর্থাৎ এটা নন কর্ডাটার অন্তর্গত, এটাকে হাইলাইট করতে হবে। নন কর্ডাটার অন্তর্গত এখন শুধুমাত্র যে ইকাইনোডার্ম পর্যন্ত আমরা আলোচনা করব তা নয়, নন কর্ডাটার মধ্যে আমরা বলতে পারি যে সাধারণত আমরা এক মিনিট হ্যাঁ, আশা করছি তোমরা শুনতে পাচ্ছ। তো প্রথমেই বলি যে এখন বর্তমানে হেমিকর্ডাটাকে সাধারণত নন কর্ডাটার অন্তর্গত আলোচনা করা হয়, এটা গুরুত্বপূর্ণ, মাথায় রাখো। তো আমি একটু বলবো যে আমরা নন কর্ডাটার মধ্যে আলোচনা করি কি আমরা কর্ডাটার মধ্যে আলোচনা করি, সত্যি ভেবে দেখো হেমিকর্ডাটার যা বৈশিষ্ট্য কিছুই যায় আসে না। হেমিকর্ডাটার যে বৈশিষ্ট্য যদি আমরা দেখি, আলোচনা করি, তাহলে সেটা নন কর্ডাটার মধ্যে করো কি কর্ডাটার মধ্যে, কোনো অসুবিধা নেই। কেন না, হেমি নাম থেকেই বোঝা যাচ্ছে যে অর্ধেক, তার মানে অর্ধেক কর্ডেট, তার মানে কর্ডেটের মধ্যেও আলোচনা করা যায়, আবার নন কর্ডেটের মধ্যেও আলোচনা করতে পারে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে যেহেতু এনসিইআরটি তে উল্লেখ করা রয়েছে যে এটা নন কর্ডেটের মধ্যে একটা পৃথক ফাইলাম রূপে এখন বর্তমানে বিবেচনা করা হয়, তো আমরা অবশ্যই এটাকে আলাদা করে জেনে রাখবো। তো হেমিকর্ডাটা নাম থেকেই বোঝা যাচ্ছে যে অর্ধেক কর্ডেট, সম্পূর্ণ নয়। তার মানে অর্ধেক কর্ডেট মানে নির্দেশ করছে যে অর্ধেক নন কর্ডেটও বলতে পারি, অর্ধেক নন কর্ডেটও বলতে পারি আমরা, ঠিক আছে। এইবার বুঝে, hemichordates have a rudimentary structure in the collar region called stomochord। কলার রিজন বলতে এই গ্রীবার অংশকে নির্দেশ করে, ঠিক আছে, মাথায় রাখ। ওদের দেহের এই গ্রীবার মতো যে অংশ, আমাদের যে গ্রীবার অংশ, ওদের দেহে এরকম মস্তকের পরবর্তী অংশকে কলার বলে। তো আমরা বলতে পারি যে তাদের কলার অংশে সাধারণত একটা রুডিমেন্টারি স্ট্রাকচার অর্থাৎ একটা ক্ষুদ্র, বলতে পারো ভেস্টিজিয়াল অর্থাৎ যেটি ক্ষুদ্র হয়ে গেছে, রুডিমেন্টারি অর্থাৎ ক্ষুদ্র হয়ে গেছে। তো হেমিকর্ডেটস হ্যাভ আ রুডিমেন্টারি স্ট্রাকচার ইন দ্য কলার রিজিয়ন কল্ড স্টোমোকর্ড। আমরা দেখবো যে একটা ক্ষুদ্র একটা গঠন আমরা দেখতে পাই যাকে স্টোমোকর্ড বলে। আমরা বলতে পারি আ স্ট্রাকচার সিমিলার টু নোটোকর্ড। তুমি বলতে পারো যে হেমিকর্ডেটের এই স্টোমোকর্ড যেটা কলার অংশে আমরা পেয়ে থাকি, যেটা ছোট্ট ক্ষুদ্র প্রকৃতির,
ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য নোটোকর্ড অফ দ্য কর্ডেট, মানে কর্ডেটের নোটোকর্ডের সমতুল্য। তার মানে এদের ক্ষেত্রে প্রকৃত নোটোকর্ড আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু নোটোকর্ডের সমতুল্য গঠন দেখতে পাচ্ছি, যাকে আমরা স্টোমোকর্ড বলছি। এই স্টোমোকর্ডটাই বলতে পারো হেমিকর্ডেটার ক্ষেত্রে প্রশ্নের জায়গা, ওই জন্য একটু চিহ্নিত করে নিতে হবে। দে আর বাইল্যাটারাল সিমেট্রিক্যাল, ট্রিপ্লোপ্লাস্টিক আর সিলোমেট অ্যানিমালস, এটা স্বাভাবিক হতেই হবে। দি বডি ইজ সিলিন্ড্রিক্যাল এন্ড ইজ কম্পোজড অফ অ্যান্টেরিয়র প্রোবোসিস। সাধারণত গোলাকার বা চোঙা আকৃতি দেহ আমরা দেখতে পাই এবং আমরা বলতে পারি যে ইট ইজ কম্পোজড অফ অ্যান অ্যান্টেরিয়র প্রোবোসিস। অগ্রভাগে প্রোবোসিস দেখা যায়, কলার এবং লং ট্রাঙ্ক। আমি দেখাচ্ছি, ছবি দেখাচ্ছি, তখন আলোচনা করে নেব, বাকি বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিই। সার্কুলেটরি সিস্টেম ইজ ওপেন টাইপ, অর্থাৎ মুক্ত সংবহন তন্ত্র। রেসপিরেশন টেকস প্লেস থ্রু গিলস, আশা করছি বোঝানোর বা ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। এক্সক্রিটরি অর্গান ইজ প্রোবোসিস গ্ল্যান্ড। এদের দেহে সাধারণত আমরা রেচন অঙ্গ দেখব, সেই রেচন অঙ্গ হচ্ছে, রেচন অঙ্গকে বলা হচ্ছে প্রোবোসিস গ্ল্যান্ড। জেনারেলি সেক্সেস আর সেপারেট, অর্থাৎ আমরা বলতে পারি দে আর ডায়োসিয়াস। ফার্টিলাইজেশন ইজ এক্সটার্নাল, অর্থাৎ বহির্নিষেক সম্পন্ন হয়। ডেভেলপমেন্ট ইজ জেনারেলি ইনডাইরেক্ট, অর্থাৎ লার্ভা দশার মাধ্যমে সাধারণত আমরা দেখব যে ডেভেলপমেন্ট হয়ে থাকে। এক্সাম্পলস অফ হেমিকর্ডেট ইনক্লুডস বেলানোগ্লসাস এন্ড স্যাকোগ্লসাস। আরো রয়েছে, এনসিইআরটি তে আমরা এই দুটো উদাহরণই পেয়ে থাকি। আমরা একটা বেলানোগ্লসাসের চিত্রের সাহায্যে দেহের বিভিন্ন অংশগুলো একবার দেখে নিতে পারি। সাধারণত আশা করছি সকলেই দেখতে পাচ্ছ, সাধারণত এটি বেলানোগ্লসাস। আমরা বলতে পারি যে সামনের সম্মুখ প্রান্তের অংশটিকে বিশেষ করে প্রোবোসিস বলা হয়, প্রোবোসিস বা প্রোজোম বলা হয়ে থাকে। তার পরবর্তী অংশ, মানে যেটা আমাদের মুখ, ওটা ওদের প্রোবোসিস। তার পরবর্তী অংশ হচ্ছে কলার। আমি খুব গভীরে যাব না, কি প্রোবোসিস কি কলার, আমাদের তো গভীরে গিয়ে কোনো লাভ নেই, যেহেতু সামনে পরীক্ষা। ফলে জাস্ট একটা সাধারণ ধারণা এবং আমাদের এই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে একটু পরিচিত থাকা দরকার, টার্মগুলোর সাথে পরিচিত থাকা দরকার। তো এখানে দেখতে পাচ্ছ প্রোবোসিস, তার পরবর্তী অংশ কলার, তার পরবর্তী অংশ বিশেষ করে ট্রাঙ্ক। কলারকে আমরা মেসোসোম বলি এবং ট্রাঙ্ককে মেটাসোমও বলে থাকি। আমরা যদি দেখি তাহলে দুটি চিত্রতেই গিলস স্লিটস দেখতে পাচ্ছি, যেটি শ্বাস অঙ্গ রূপে কাজ করে, শ্বাসকার্যে প্রধান ভূমিকা পালন করে, বা আমরা বলতে পারি যে সাধারণত এগুলি গ্যাসীয় বিনিময়ে সাহায্য করে। এছাড়া অন্যান্য অংশ অবশ্যই রয়েছে। আমরা যেমন দেখতে পাচ্ছি স্টোমোকর্ডটা আলাদা করে এখানে হয়তো দেখতে পাচ্ছি। তো স্টোমোকর্ড কি, আপাতত আমি বলবো এইটুকুই ধারণা রাখো, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য নোটোকর্ড অফ কর্ডেট, অর্থাৎ কর্ডেটের নোটোকর্ডের সমতুল্য বলা যেতে পারে, ব্যাস। আর আপাতত ঘাটিয়ে লাভ নেই, ঠিক আছে? তো স্টোমোকর্ডটাই বলতে পারো এর প্রশ্নের জায়গা, এবং বেলানোগ্লসাস এই উদাহরণটাও আমাদের জেনে রাখা দরকার, বিশেষ করে এটা প্রশ্নের জায়গা হয়ে থাকে। আর বাকিগুলো দেখলেই মনে থাকবে বা অসুবিধা হবে না। আচ্ছা, এগিয়ে যাচ্ছি, পরবর্তী কর্ডাটা একটু পড়ব। কর্ডাটা আমরা আগেই দেখেছি যে নোটোকর্ড যাদের উপস্থিত তাদের কর্ডাটা। তো নোটোকর্ড কি আমরা প্রথম দিন আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করেছি, বলে অসুবিধা হওয়ার কথা নয়। Animals belonging to phylum Chordata are fundamentally characterized by the presence of a notochord. নোটোকর্ডের উপস্থিতি দেখা যায়। আর ডর্সাল হলো নার্ভ কর্ড। নার্ভ কর্ড ফাঁপা, আমি আগের দিন একটু উল্টো বলে দিয়েছিলাম, পরে আমার মাথায় এলো, ওটা হয়ে যায়, আমি আরেকবার একটু ঠিক করে দিচ্ছি। সাধারণত নোটোকর্ড হচ্ছে নিরেট প্রকৃতি, ইটস নট হলো ইন নেচার, ফাঁপা নয়, একটু ঠিক করে নেবে। আমি একটু উল্টো বলে দিয়েছিলাম, ওই নার্ভকর্ড নোটোকর্ড বলতে বলতে উল্টো হয়ে গেছে, পরে মাথায় যে উল্টো বলে দিলাম। যাই হোক, বলছে নোটোকর্ড ইটস নট হলো ইন নেচার, মানে ফাঁপা নয়। নোটোকর্ড হচ্ছে নিরেট প্রকৃতি, কিন্তু নার্ভ কর্ড হচ্ছে ইটস আ হলো স্ট্রাকচার। তো এখানে দেখতে পাচ্ছি আর ডর্সাল হলো নার্ভ কর্ড এন্ড পিয়ার্ড ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস। আমরা বলতে পারি যে কর্ডাটার বৈশিষ্ট্য কি, প্রেজেন্স অফ নোটোকর্ড, নোটোকর্ডের উপস্থিতি, এবং নোটোকর্ডের পৃষ্ঠীয় তলে আমি দেখিয়েছি কর্ডেটের ক্ষেত্রে নোটোকর্ডের পৃষ্ঠীয় তলে সাধারণত একটি ফাঁপা নার্ভ কর্ড বা স্নায়ু রজ্জু পেয়ে থাকি। তার পাশাপাশি পিয়ার্ড ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস,
গিল স্লিটস থেকেই গিলস উৎপত্তি লাভ করে, পরিণত হয়। সেটা পরে কখনো সুযোগ করে আলোচনা করা যেতে পারে। আপাতত ফ্যারিঞ্জিয়াল গিল স্লিটস এই টার্মটা একটু মাথায় রাখো। সাধারণত বলতে পারো যে ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট বলতে এই ফ্যারিংস গলবিল অংশে গিল স্লিটস দেখা যায়, গিল নয়। গিলে স্লিটস এর গঠনটা একটু আলাদা। এই গিলটাই যখন বলতে পারো যে পরিণত হয়, গিল স্লিটস থেকেই পরিণত হয়ে গিল তৈরি হয়। উন্নত গিলটা হচ্ছে উন্নত, আর এটা সাধারণত অনুন্নত গিল স্লিটস গুলো। তো এখানে গিল স্লিটস, গলবিলে উপস্থিত গিল স্লিটস, এটা সাধারণত আমরা দেখব যে এদের শ্বাসকার্যে সাহায্য করে। These are bilaterally symmetrical, triploblastic coelomate with organ system level of organization. আশা করছি এর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো আমরা বারবার আলোচনা করেছি। They possess a post-anal tail and a closed circulatory system. এই কর্ডেটের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে বদ্ধ সংবহন তন্ত্র দেখতে পাই, এবং আমরা দেখব যে অ্যানাল টেল অর্থাৎ পায়ু অঞ্চলে সাধারণত পুচ্ছের উপস্থিতি দেখা যায়। ঠিক আছে, এটাই কর্ডেটের বৈশিষ্ট্য। আমরা বলতে পারি ফাইলাম কর্ডাটা ইজ জেনারেলি ডিভাইডেড ইনটু 3 সাবফাইলাম। ফাইলাম কর্ডাটাকে 3টে সাবফাইলামে সাধারণত আমরা ভাগ করে আলোচনা করি। এক হচ্ছে ইউরোকর্ডাটা অর টিউনিকাটা, দ্বিতীয় হচ্ছে সেফালোকর্ডাটা, এবং তৃতীয় নম্বর হচ্ছে ভার্টিব্রাটা। দেখো আমি একটু সংক্ষেপে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা বলবো। এখানে বিশেষ ইউরোকর্ডাটা বা সেফালোকর্ডাটা খুব গভীরে আলোচনা করা নেই। বইটা একটু দেখে নেবে, নিজের বই দেখবে, এনসিইআরটিটাও দেখবে, পাশাপাশি যেটুকু রয়েছে সেটুকুই দেখবে। আমি সংক্ষেপে কনসেপ্টটা দিয়ে দিচ্ছি। ইউরোকর্ডাটা, কর্ডাটা কেন বলছে সেটা জানি। ইউরো কথার অর্থ হচ্ছে ল্যাজ বা পুচ্ছকে নির্দেশ করে। ইউরো কথার অর্থ হচ্ছে ল্যাজ বা পুচ্ছকে নির্দেশ করে। আমরা বলতে পারি যে সাবফাইলা ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা আর often referred to as protochordates and are exclusively marine. প্রথম কথা, এরা সামুদ্রিক, এক্সক্লুসিভলি marine, এরা সকলেই সামুদ্রিক। আর দ্বিতীয় হচ্ছে প্রোটোকর্ডেট, কর্ডেটের পূর্বের দশা, কর্ডেটের পূর্বের দশা। একটু বলে দিতে চাই, একটু নোট ডাউন করে দিতে পারো, সেটা হচ্ছে আমরা হেমিকর্ডেট করি। বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন মতামত। পূর্বে কর্ডেটের অন্তর্গত আলোচনা করা হতো, এখন নন কর্ডেটের অন্তর্গত আলোচনা করা হয়। আবার দেখবো যে কিছু কিছু বিজ্ঞানীর মতে এটা একটা পৃথক ফাইলাম, এটা একটা পৃথক ফাইলাম, সেটা হচ্ছে হেমিকর্ডেট। এবং এটা একটু বলে রাখা দরকার, সেটা হলো যে এই হেমিকর্ডেট it generally forms a link, it creates a link in between non-chordate and chordate, বলতে পারে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। আমরা এর পূর্বে বিশেষ করে মিসিং লিঙ্ক, অধুনালুপ্ত প্রাণী, কানেক্টিং লিঙ্ক, সংযোগ রক্ষাকারী প্রাণী সম্পর্কে জেনেছি। সেখানে দেখেছি যে কিছু কিছু জীব থাকে, তাদের বৈশিষ্ট্য সাধারণত আমরা আলোচনা করলে দেখবো যে এদের মধ্যে উভয় জীব গোষ্ঠীর বৈশিষ্ট্য দেখা যায়, এবং দে জেনারেলি ফর্মস আ লিঙ্ক ইন বিটুইন টু ডিফারেন্ট ফাইলাম। তো এখানে হেমিকর্ডেটও বলা যেতে পারে কর্ডেট এবং নন কর্ডেটের মধ্যে একটা সংযোগ স্থাপন করতে সাহায্য করে, এটা বলে দিলাম। ঠিক একইভাবে এই কর্ডেটের বলতে পারো যে অনুন্নত প্রকৃতির কর্ডেট আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রোটোকর্ডেট। সেটা কারা না, এরা হচ্ছে ইউরোকর্ডেট এবং সেফালোকর্ডেট। আর ভার্টিব্রেট, যেখানে আমরা দেখবো যে নোটোকর্ড সাধারণত ভার্টিব্রাল কলমে পরিণত হয়, সেটাকে উন্নত বলে ধরে নিই আমরা। তো প্রোটোকর্ডেটস দে আর এক্সক্লুসিভলি মেরাইন, এক হচ্ছে ইউরো আর এক হচ্ছে সেফালো। দেখতে পাচ্ছ যে ইন ইউরোকর্ডেট নোটোকর্ড ইজ প্রেজেন্ট অনলি ইন লার্ভাল টেল, লার্ভা দশায় শুধুমাত্র ল্যাজে পাওয়া যায়। ইউরোকর্ডেট, ইউরো মানে ল্যাজ, ইউরো মানে ল্যাজ, লার্ভা দশায় নোটোকর্ড উপস্থিত কোথায় না শুধুমাত্র ল্যাজে, ওই জন্য বলছি ইউরোকর্ডেট। আর এদেরকে টিউনিকাটাও বলা হয়, কারণ এদের বাইরে টিউনিকা সাধারণত যে আবরণী আমরা দেখতে পাই সেটাকে টিউনিক বলে, এই জন্য টিউনিকাটা বলে। আর একটু নিজের বই থেকে দেখে নিতে পারো। সেফালোকর্ডেটের ক্ষেত্রে ইট এক্সটেন্ডস ফ্রম হেড টু টেল রিজিয়ন
and is persistent throughout their life. এটা পার্থক্য ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটার মধ্যে আমরা পার্থক্য পেয়ে থাকি। পার্থক্য কি? এক হচ্ছে যে ইউরোকর্ডাটার নোটোকর্ড লার্ভা দশায় শুধুমাত্র ল্যাজে দেখা যায়। সেফা কথার অর্থ হচ্ছে মস্তিষ্ক, মাথা। সেফা মানে মাথা। তো আমরা বলতে পারি সেফালোকর্ডের এখানে লেখাই আছে ইট এক্সটেন্ডস ফ্রম হেড টু টেল, অর্থাৎ আমরা বলতে পারি যে এটি মস্তিষ্ক থেকে ল্যাজ পর্যন্ত বিস্তার লাভ করে। ইট এক্সটেন্ডস ফ্রম হেড টু টেল রিজিয়ন and is persistent throughout their life, অর্থাৎ জীবনকালে সম্পূর্ণ এটি পারসিস্ট করে বা জীবনের যে জীবন দশা আমরা দেখব সেই জীবন দশায় সম্পূর্ণরূপে এটা থাকে। এটা নয় যে শুধু লার্ভা দশায়, যেমন ইউরোকর্ডেটে দেখলাম যে শুধু লার্ভা দশায় পাওয়া যায়। সেফালোকর্ডেটে আমরা বলতে পারি যে এটা থ্রু আউট দ্য লাইফ ইট ইজ প্রেজেন্ট। এটাই হচ্ছে পার্থক্য। আরো পার্থক্য আমি বলবো, সাজেস্ট করব যে একটু বই থেকে একটু দেখে নিতে পারো, টেক্সট বই থেকে। বলছে এক্সাম্পলস অফ ইউরোকর্ডেট ইনক্লুডস অ্যাসিডিয়া, সালপা, ডলিওলাম ইত্যাদি। সেফালোকর্ডেটের ক্ষেত্রে ব্রাঙ্কিওস্টোমা, অ্যামফিঅক্সাস বা ল্যান্সলেট আমরা বলতে পারি। ঠিক আছে, আশা করছি অসুবিধা হওয়ার কথা নয়। এগুলো পরিচিত, এমন নয় যেগুলো আমাদের কাছে নতুন, জাস্ট একবার রিভাইজ করছি। বলছে ভার্টিব্রাটায় চলে আসবে। দেখে নেবো যে এই ভার্টিব্রাটাকে সাধারণত ভাগ করা হয়েছে সুপার ক্লাস,